শুনে নেব সুরজিৎদার কাছ থেকে কবিতা ক্লাবের কিছু কথা। প্রত্যেককে নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। স্টেজে চুমকিদি, অপূর্বদা, আমার সব প্রিয় মানুষেরা, আর আরেকজন প্রিয় মানুষ ত্রিদীপ চট্টোপাধ্যায়। ত্রিদীপদা রাস্তায় আছে, ত্রিদীপদা আসছে আমাদের এক্ষুনি আমাদের সাথে যোগদান করবে। আমার কবিতা ক্লাব থেকে যারা এসেছেন, যারা এসেছো, যারা এসেছিস, প্রত্যেককে স্বাগত। আর তাছাড়া বইপ্রেমী সমস্ত মানুষেরা যারা এই মেলায় এসেছেন, এমনি এসেছেন, তাদেরকে স্বাগত জানাই। আমাদের এই নিয়ে দ্বিতীয়বার বড়নগর বই উৎসবে আমরা স্থান পেলাম। বড়নগর বই উৎসব কমিটিকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই জন্য অপূর্বদাকেও ধন্যবাদ জানাই। এই মেলার জন্য অপূর্বদা বহুবার ফোন করে যে একটা দিন ফাঁকা রাখতেই হবে তোমাকে। তো খুব ভালো লাগে। আগেরবার এখানে একটা দুর্দান্ত মুহূর্ত তৈরি হয়েছিল, আমার মনে আছে। আমাদের সবার প্রিয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এখানে ছিলেন এবং তিনি গান গেয়েছিলেন। আমি একসাথে ছিলাম, আমি তার সাথে ছিলাম, তার সাথে গান গেয়েছিলাম। বৃষ্টি পড়ছিল, এখনো মনে পড়ছে আমার। আর আজকেও একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হবে এখানে, কারণ এখানে আপনাদের আরেক প্রিয় মানুষ, আমার এক প্রিয় গায়ক বলতে পারেন, মেন্টার বলতে পারেন, যাকে দেখে দেখে শিখেছি, নচিকেতা চক্রবর্তী, আমাদের সবার প্রিয় নচিদা এখানে আসবে এবং একসাথে আমরা স্টেজে আপনাদের জন্য কিছু একটা পরিবেশন করব। আর কবিতা ক্লাব সম্বন্ধে, কবিতা ক্লাবের অনেক স্ট্যাটিস্টিক্স আছে, যেগুলো আমাদের কবিতা ক্লাব শুরু হওয়ার এই কবছর হলো কাকুলি, আমাদের 2012 থেকে আজকে এই 2019, এই সফরটা যে কি আনন্দের, কি স্বপ্ন থেকে কত কত স্বপ্ন যে সত্যি হয়েছে কবিতা ক্লাবে। তারা কবিতা ক্লাবের সাথে যারা যুক্ত, আমরা শুধু তারাই এগুলো উপভোগ করতে পারি। আর এই যে এত অগণিত মানুষ, কবিতা ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে লিখতে উৎসাহ দেওয়া, এছাড়া আর কিছু উৎসাহ আমাদের মাথায় নেই। তাই এইখানে যে এত মানুষ সারা পৃথিবী থেকে লিখে পাঠায়, কখনো অনুগল্প, কখনো কবিতা, কখনো ভ্রমণ কাহিনী, কখনো প্রবন্ধ, মুক্তগদ্য, নানা রকমের লেখা নিয়ে নানা লেখা হয়। আর এই কবিতা ক্লাব চলতে চলতে আর এক বন্ধু পেয়ে গেলাম আমরা, সেটা হচ্ছে পত্রভারতী। এই ত্রিদীপদা, চুমকিদি, আর এই এক এক করে বই বেরোতে শুরু করলো। প্রত্যেক বছর এই বই নিয়ে আমাদের বিরাট উদ্দীপনা হয় এবং সেই বই অবশেষে প্রকাশিত হয়। এবার বইমেলাতেও সুন্দর একটি বই প্রকাশিত হয়েছে। আপনারা এখান থেকে প্লিজ কিনবেন, আমাদের পত্রভারতী স্টলে নিশ্চয়ই পাওয়া যাচ্ছে কবিতা ক্লাবের বই। কারণ সত্যি আপনাদের ভালো লাগবে, কারণ সব নতুন নতুন লেখক লেখিকারা, নতুন অনেক অনেক পরিচিত মানুষও লেখেন এখন সেখানে। দেখবেন তাদের সমস্ত ভাবনা কেমন, নিজের মতো ভাবে নতুন ভাবনা, কত কিছু। এইটুকু আপনাদের, বাকি সময় আমরা সবাই একসাথে থাকবো, এখন সময় কাটাবো। কবিতা ক্লাবের বেশ কিছু অনুষ্ঠান আছে, আপনারা দেখুন। আমি চুমকিদির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। সুরজিৎ তো থাকবেই, ত্রিদীপ এসে পৌঁছে যাবে, তারপর একটা সুন্দর ওদের কথোপকথন এবং গান। এখন কবিতা ক্লাব কিছু আপনাদের সামনে পরিবেশন করবে। কবিতা ক্লাবের যারা সদস্য, আমিও সদস্য, তো আপনারা দেখুন, উপভোগ করুন। নমস্কার। আজকে পঞ্চম দিনে পড়লো আমাদের বইমেলা। কবিতা ক্লাব মানে সুরজিৎ, কমলিনী তারা এসছেন, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তাৎপর্যপূর্ণ ঘটনা। বারান্দায় রোদ্দুর 20 বছরে পা রেখেছে, সেই রোদ্দুর এখন আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আজকে সুরজিৎকে ধরবো আমরা। সুরজিতের অনেক গোপন কথা আছে, আমরা সব জানবো এবং অনেক গান শুনবো। আর যে গানটা আমরা আগে বেশি করে শুনবো সেটা হচ্ছে ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। হ্যাঁ, নমস্কার। বারান্দার উত্তর 20 বছরে পৌঁছেছে, যেটা অপূর্বদা বললো। সেই অপূর্বদা যে খবরের কাগজের সাথে দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত, বর্তমানে এই নিয়ে একটা লেখা বেরোচ্ছে, আপনারা ফলো করুন। আমি জানি না ঠিক কবে বেরোবে, এর মধ্যেই কোনো একদিন বেরোবে। লেখা কমপ্লিট হয়ে গেছে, তো আপনারা সেটা দেখতে পাবেন। এবং ইনফ্যাক্ট যে ডায়েরিতে প্রথম গান লিখেছিলাম, যত কাটাকুটি যা কিছু, সেইটাও প্রথমবার ছাপা হবে বর্তমানে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বরানগর পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী অপর্ণা মৌলিক। দিদি একটু আসবেন। বিশিষ্ট কবি শ্রীমতী অপর্ণা মৌলিক, দিদির কাছ থেকে একটু কিছু আমরা শুনে নেব। আসলে আমরা অত্যন্ত গর্বিত, বরানগর বই উৎসবে সুরজিৎদার মতন গায়িকা এবং লেখক আমরা পেয়েছি এবং কবিতা ক্লাবকে পেয়েছি। সামনে চুমকিদি বসে আছেন,
এবং এই 5 দিন ধরে যে প্রত্যেকটা সন্ধ্যা আমাদের এখানে কিভাবে কেটে যাচ্ছে, এত মানুষ প্রত্যেক দিন সমবেত হচ্ছে, বই কিনছে। আমাদের এই বরানগর পৌরসভার 150 বছরে এটাই প্রয়াস যে মানুষের মধ্যে বই পড়ার, বই কেনার, অর্থাৎ পড়াশুনো জগতে একটু নিজেকে জড়িত করা। যারা এমনি আমরা সাধারণত এখন তো শুধু টেলিফিল্ম যুগ, মানে সিরিয়াল দেখব, সিরিয়ালের সঙ্গে সঙ্গে যদি একটু অক্ষর টক্ষর বা এই বই টই পড়ি, তাহলে আমার মনে হয় যে আরও একটুখানি ভালো লাগবে। সুরজিৎদা আমাদের এখানে আসার জন্য বরানগর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর অপূর্বদা তো সব সময় থাকবে সব কিছুতে। ধন্যবাদ দিদি, সঙ্গে থাকবেন আমাদের। আমাদের বরানগর পৌরসভার পক্ষ থেকে সুরজিৎদাকে সম্মাননা জানাবেন আমাদের বরানগর পৌরসভার উপপৌরপ্রধান শ্রী জয়ন্ত রায় মহাশয়। আমরা আমাদের কবিতা ক্লাবের অনুষ্ঠান শুরু করছি এবং শুরুতেই আমি আমাদের প্রিয় উদয় চক্রবর্তীকে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের কবিতা ক্লাবের অনুষ্ঠান শুরু করতে। ঝোলা নিয়ে হচ্ছে স্ট্যান্ড মাইক লাগে, এটাতে বলবে তো, এটাতে বলবে স্ট্যান্ড মাইক। হ্যালো হ্যালো, মনিটরটা দেখে নাও, হ্যালো মনিটরটা দেখে নাও, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, সুরজিৎ ও বন্ধুরা, কবিতা ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি আমাদের লেখা একটি কবিতা আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে পেয়ে থাকি। পেয়ে থাকি মানে বুঝতেই পারছেন। যাই, কবিতাতে যাই। হাতে পায়ে ধরলুম, কান ধরে ওঠ বস করলুম, বললুম বাড়িতে বউ বাচ্চা আর হবে না স্যার, কোনো মায়া দয়া নেই। বদলির অর্ডার হাতে ধরিয়ে দিল, বেটা যেন ধর্মপুত্র যুধিষ্ঠির। সবাই ঘুষ খাচ্ছে আর উনি চেয়ে চেয়ে দেখছেন। ওই বিশু চামচাটাই বড়বাবুর কান ভাঙালি দিয়েছে, না হয় লরি থেকে 30 টাকা নিয়েইছি, তা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? চোখের সামনে দিয়ে মাল বোঝাই লরি চলে যাবে আর আমি ফেল ফেল করে চেয়ে চেয়ে দেখবো? আমি পানু হাবিলদার, আমার কোনো ইজ্জত নেই? বাড়িতে দাপুটে গিন্নি, চারটে ছেলে মেয়ে, এই 1 পয়সা উপরি রোজগার নেই, এই মাইনেতে চলে? ঘুষের টাকায় মন্ডা মিঠাই খেয়ে অভ্যেস, এখন আর মুখে রুচ্ছে না, সেই নিয়ে অশান্তি। একটা ছেলেও মানুষ হলো না, সব গন্ড মূর্খ। কোন রোজগারের ধান্দা নেই, বাড়িতে কারি কারি গিলছে আর মোটর সাইকেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই ছোট মেয়েটা তো শুধু একটি ছোকরাকে জুটিয়েছে, তার পেছনে বসে সারাদিন ঘুরছে, যাত্রা দলের নাম লেখাবে। ছোট ছেলে উইমেন্স কলেজের সামনে ফিল্ডিং দিচ্ছে, ভাগ্যে যদি একটা ফর্সা মেয়ে জোটে। কি যোগ্যতা আছে তোর? স্কুলের গন্ডি পেরোতে পারলি না, জাল ফেলিছিস কলেজে, বামন হয়ে চাঁদে হাত। ওই গিন্নি রাস কাটাতে এইসব গোল্লাই যাচ্ছে,
আমার এখন শনির দশা, বুড়ো বয়সে জেলের মধ্যে ডিউটি, সব হুমদো দাগি আসামি খুনি পকেট মার। সেদিন তো পকেট থেকে সিগারেটের প্যাকেটটাই হাফিস করে দিল। কোনো বাড়তি রোজগার নেই, উল্টে আসামিগুলো আমার কাছে পয়সা চায়। খাবারে কুমড়োর ঘ্যাট কম পড়েছে, এখন তীরে মারতে এসেছে। এক দাগি চোর সেদিন বললে, এই ফানো পা দুটো টিপে দে তো। কি সাহস! আমি পানু হাবিলদার, আমার কোনো ইজ্জত নেই। মা, তালা মা, এই বন্দি দশা থেকে মুক্তি দাও মা, জোড়া পাটা বলি দেব। কদিন পর ডাক পড়লো জেলার সাহেব। আগে থেকে লাইন করে রেখেছিলাম, ভাবলাম যাক এবার হয়তো বদলির অর্ডারটা ধরিয়ে দেবে। আশা নিয়ে গেলুম, স্যালুট ঠুকলাম জোরসে। জেলার সাহেব বললেন, সি ব্লকে এক আসামি মারা গেছে, তার বাড়িতে খবরটা দিয়ে এসো। খবরটা খারাপ বটে, তবে মনে একটু আশা জাগলো। গেলাম বস্তি বাড়ি, ছেলেকে বেরিয়ে এলো, বললুম জেল থেকে এসেছি, বসতে দিলে। চোলাই মদের কারবার বেশ গুছিয়ে নিয়েছে। মৃত্যু সংবাদ দিলাম, সারা বস্তিতে কান্নার রোল পড়ে গেল। হ্যাঁ, ছেলেকে পাশে ডেকে বললুম, বাপ তো চলে গেল? বললো, হ্যাঁ স্যার, এখন বাপের সব দায়িত্ব তো তোমার। বললো, হ্যাঁ স্যার, বাপের টাকা পয়সা ঘর বাড়ির মালিক তো এখন তুমি। বললো, হ্যাঁ স্যার, বাপের যা কিছু ধার দেনা এখন তো সব তোমার। বললো, হ্যাঁ স্যার, 3 বছর, বাপের তো 5 বছর জেল হয়েছে। বললো, হ্যাঁ স্যার, 3 বছর পার না হতে চলে গেল, এখনো 2 বছর বাকি। বললো, হ্যাঁ স্যার, তবে চলো বেটা, তোমাকে এখন এই 2 বছরের জেলের সাজা খাটতে হবে। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। শেষে রফা হলো, 2 বছরের সাজা 2000-এ। কয়েকদিন, কতদিন পর গিন্নির মুখে হাসি ফুটল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। কবিতা ক্লাবের পেজে পোস্টার গেছিল। আমরা এই কবিতা ক্লাবের পেজের ঠিকানাটি বলি, www.facebook.com/the-kobita-club, THEKOBITACLUB, দি কবিতা ক্লাব। কবিতা ক্লাব সবসময় সমৃদ্ধ হয় বন্ধুদের সাহিত্য চর্চায়। বন্ধুরা তাদের সৃষ্টি নিয়ে আমাদের সঙ্গে আছে বলেই আমাদের পথ চলাটা খুবই সহজ হয়েছে। সেরকম কিছু বন্ধু আজ আমাদের সঙ্গে আছেন তাদের সৃষ্টির ডালি নিয়ে। একে একে ডেকে নেব তাদেরকে। একটি প্রতিযোগিতার আয়োজন হয়েছিল, সেখানে আমরা বন্ধুদেরকে বলেছিলাম কবিতা পাঠানোর জন্য। কবিতা, গল্প বন্ধুরা পাঠিয়েছেন, সব বন্ধুদের অনেক ধন্যবাদ। তার মধ্যে থেকে নির্বাচিত কয়েকজন কবি বন্ধু আজ আমাদের এখানে উপস্থিত। সেরকম বন্ধুদের এবার আমরা একে একে ডেকে নেব। প্রথমেই ডাকছি অনন্ত গোস্বামীকে। শুনে নেব অনন্তদার কণ্ঠে একটি কবিতা। মাঝে মাঝে হাততালি চাই কিন্তু সবাই মিলে। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। যারা এই বরানগরের সামনে দিয়ে যেতে যেতে ভাবছেন যে একটু বইমেলা টইমেলা ঘুরে গেলেই হয়, বা ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছেন, তাদের সকলের জন্য আমার একটি ছড়া। বইমেলা টইমেলা। বইমেলাতে বই রয়েছে, আর রয়েছে খাদ্য, ভিড় জমেছে খাবার স্টলে, ভোগ্যে বইয়ের শ্রাদ্ধ। কেউ বলছে ইবুক ভালো, কারোর চয়েস কাগজ, কেউ বলছে খাবার ভালো, হয় না খরচ মগজ।
কারোর আবার নতুন বইয়ের গন্ধ লাগে ভালো, কেউ বা আবার ইবুক পড়েই মডার্ন হয়ে গেল। আমার বাপু বিদ্যে কম, স্মার্টফোনেতেও কমজোর, বইয়ের মলার দারুণ লাগে, বিস্ময়েতে ভরপুর। কেউ বা মেলা ফেরার পথে সঙ্গী করেন কাগজ ফুল, কারোর আবার দুহাত ভরে কয়েক হাজার বানান ভুল। ফেসবুকেতে প্রচার থাক, বইটি থাকুক বুকে, খাদ্যপ্রেমী জমাট ভিড় যতই মনের সুখে। তবুও তো ভাই বসেই থাকি, আসবে কবে বই মেলা বাঙালির উৎসবেতে। নারায়ণীদি আসুন, নারায়ণীদির কণ্ঠে শুনে নেব স্বরচিত একটি কবিতা। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা নিবেদন করছি। যাবো পেছন ফিরে চাইব না, শত্রু যতই ফন্দি আঁটুক, মরণ আসুক কাছে, নিন্দুকেরা নিন্দে রটা আনাচে কানাচে, লক্ষ্যে আমি পৌঁছে যাব, ওদের ভয় করব না, জীবনের এই বাজি খেলায় কিছুতেই হার মানব না। বুকের মাঝে জমছে ক্ষত, করছে মানুষ আশাহত, লড়াই তবু চালিয়ে যাব, কিছুতেই হাল ছাড়ব না, জীবনের এই বাজি খেলায় কিছুতেই হার মানব না। নমস্কার। কবিতার সঙ্গে এবার একটা গল্প শোনার পালা। ডেকে নেব সুশান্ত চন্দ্র দাকে, শুনে নেব একটি গল্প। প্রণাম সুরজিত বন্ধু কবিতা ক্লাবকে, প্রণাম গুরুজন ও সুধীজনদের। আমার এবারকার গল্প, অর্থাৎ সেই ঝড় বৃষ্টির রাতের পর আবার এই বরানগর বই উৎসবে 2019-এ নিয়ে এলাম নৈবেদ্য অনুগল্প শিরিষ। নিজেদের বাড়ির নীল নকশাটা ফাইলে দিয়ে ধীরে ধীরে এসে পৌঁছলো শরৎ কৃষ্ণা জেরক্সের দোকানটার সামনে। যদুবাবুর বাজারের কাছেই এই দোকান, 4 ভাই মিলে চালায়। সামনে রামরিক স্কুল, সেই স্কুলেই শৈশব কাটিয়েছে শরৎ। আজ অনেকগুলো বছর পর শরৎ আবার জেরক্স মুখী, যা জমেছে তুমি। সকাল 8টা, সবে দোকানের শাটার উঠেছে। শরৎকে দেখে বড় ভাই হাঁক দিল, এই তোরা সব কোথায়? বিষ্ণু বিষ্ণু কোথায়? নিতাই কোথায়? নিমাই কোথায়? এদিকে আয়, এদিকে আয়। 3টে মেশিনের সবকটাই বেশ প্রাচীন, গরম হতে সময় লাগে। এই ব্লু প্রিন্টটা একটু জেরক্স করে দেবেন। সদ্য কাঁচা রং পড়েছে প্রায় 100 বর্ষ প্রাচীন দোকানটার চতুর্ভুজ দেওয়ালে। হাতে খানিক সময় পেয়ে চারিদিকটা মেপে নিল শরৎ। দেওয়ালে সাঁটানো রয়েছে মহাতীর্থ কালীঘাটের ছবি, আর এক দেওয়ালে ঝুলছে অক্ষয় কুমার লাহার দেওয়াল ক্যালেন্ডার। ছোপ ছোপ জল উঠছে গত রাতের পোঁছ দেওয়া দেওয়ালে, ড্যাম্পের দাগ। অনিল হুকুম করলো মিস্ত্রিকে ডাক। ভেতরের কুঠুরি থেকে নিতে বলল, হুকুম তামিল দাদা। মিস্ত্রি এসে ক্ষতস্থানগুলো ভালো করে দেখলো, অনেকটা সময় নিয়ে বলল, টাচ দিতে হবে। রাস্তার হর্নের আওয়াজে সব কথা ঠাহর করা যাচ্ছিল না। তারই মধ্যে বিষ্ণু বলল, আর তোমার দ্বারা হবে না আদিল শেখ। আতে ঘা লাগলো আদিল শেখের। ফ্যাল ফ্যাল করে চারিদিকটা জরিপ করে বলল, দেওয়ালে একটা গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি, অনেক দিন আগের। আমার কেমন যেন গা ছমছম করছে। শরতের কি মনে হলো, অনিলকে জিজ্ঞেস করলো, আপনার বাবার নাম কি? কি ছিল একটু বলবেন? অনিল মনে করে জবাব দিল, শিরিষ। শিরিষ গাছের গুঁড়ি। তাহলে দেওয়াল ঘষতে হবে শিরিষ কাগজ দিয়ে। দেওয়াল থেকে বেরো। সে বাড়ির পথে পা বাড়ালো। প্রণাম প্রণাম সুরজিৎ রাজুকিদি, প্রণাম প্রণাম কবিতা ক্লাব। ধন্যবাদ সুশান্ত দা।
এবার আবার একটি কবিতা শুনে নেব। বরানগর পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী অপর্ণা মৌলিককে আরেকবার ডেকে নেব মঞ্চে। দিদির কণ্ঠে একটি কবিতা শুনবো সবাই মিলে। হাততালি একটু হোক না, মাঝে মধ্যে ভালো লাগে তো শুনতে। কাগলি একবার ঘোষণা করে দেন এসছেন কিনা। আসলে আমি বলতে টলতে পারি না, আমি বলেছিলাম যে শ্রীময়ীকে বলতে, কিন্তু অপূর্বদা জোর করে ধরিয়ে দিল। যাই হোক, একটা কবিতাটার নাম দাবানল। মনের মধ্যে জ্বলছে দাবানল আজও, মনে হচ্ছে স্নায়ুতন্ত্রটা পুড়িয়ে করছে ভস্য। স্ফুলিঙ্গ জ্বালিয়েছ এক বর্ষ শেষে বিদায় বেলায়, শীতের শীতলতায় রক্তিম শোকার্ত প্রভাতে। হারিয়েছে যন্ত্রণা লাঘবের শেষ আশ্রয়স্থল, রাজপ্রাসাদ সম শীর্ণ হাতের উষ্ণ কোমল স্পর্শ। সিংহাসনটা আজ শুধুই কান্না ভেজা। হারিয়েছে উৎকণ্ঠিত রাত জাগা রজনীতে তোমার আশ্বাস, সব ঠিক হয়ে যাবে দৃঢ় প্রার্থনা। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত মনটা হারিয়ে ফেলেছে সেই ঠিকানা, যেখানে বারবার ছুটে গিয়ে শান্ত হতো অশান্ত মন, ডুব দিত স্নেহীর সমুদ্রে। হারিয়েছে সেই কোল, হারিয়েছে কপাল, সেই কোমল হাতের স্পর্শ। চরম অসুস্থতায় লক্ষ্য করেছি তোমার গভীর মমত্ববোধে অসহায় অস্থির মুখ। ঘুমিয়ে পড়েছি চরম নিশ্চয়তায়, তুমি যে আছো পাশে। ভুলতে দাওনি তোমার সেই নিষেধাজ্ঞা, মুখোমুখি হতেই হবে সব প্রতিকূলতার। কপটতা প্রতিহিংসাকে সরিয়ে রেখে শীত দ্বারাটাকে রাখতে হবে ঋজু। হারিয়েছি সেই অন্তরের গভীরের সঞ্জীবনী সুধা, যা সজীব করত মনের তন্তুগুলোকে। হারিয়ে গেলে চিরতরে, রেখে গেলে দীর্ঘ শূন্যতা। পূরণ হয়নি, পূরণ হবেও না কোনোদিনও। স্ফুলিঙ্গটা সময়ের সাথে আজ দাবানল। নমস্কার, এটা আমার বাবাকে করে লেখা। ধন্যবাদ। ধন্যবাদ দিদি। এখন সময় কবিতা ক্লাব সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়ার। ডেকে নিচ্ছি সপ্তর্ষিটাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। বরানগর বই উৎসবে আগত সকলকে জানাই স্বাগত। আমরা দেখতে পাচ্ছি এই খানিকক্ষণ আগেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বরেণ্য সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় এবং প্রিয় দাদা শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। চলছে কবিতা ক্লাবের অনুষ্ঠান। কবিতা ক্লাবের কথা বলতে গেলে 7 বছর আগের কথা থেকে শুরু করতে হয়। সুরজিৎদা যেমন বলছিলেন খানিকক্ষণ আগে, যে শুরুটা তো হয়েছিল ফেসবুকের একটা পেজ থেকে। আপনারা যারা আজকে এসেছেন, যারা নতুন, কবিতা ক্লাবের পেজ সংক্রান্ত খবরগুলো রাখতে পারবেন হচ্ছে কবিতা ক্লাবের একটি ফেসবুক পেজ, সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব। পেজটি লাইক করলেই আপনারা সেখানকার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আর যেখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল 2012 সালের 28শে সেপ্টেম্বর, কবিতা ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন হয়েছিল, যার নাম কবিতাক্লাব.com। এই কবিতাক্লাব.com-ই আমাদের সবার সমস্ত লেখালেখি জড়ো করা থাকছে। আপনারা পড়ছেন, লিখছেন সবাই বিশ্বের নানা প্রান্ত থেকে। আর যারা এখনো এখানে রেজিস্টার করেননি, করতে গেলে খুব সোজা, শুধু মোবাইল ফোন হোক বা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ, সেখান থেকে ব্রাউজার থেকে লিখতে হবে thekobitaclub.com, www.thekobitaclub লিখলেই কবিতা ক্লাবের হোম পেজটি আপনাদের সামনে চলে আসবে। তারপর অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হয়, অনেকেই প্রশ্ন করেন এখনো, সেটা হচ্ছে হোম পেজের ডান দিকে একটি নিউ ইউজার বলে বাটন লেখা আছে, আপনারা দেখবেন। এখানে আজকে আমাদের কাছে প্রজেক্টর বা কিছু নেই, তাই আমি দেখাতে পারছি না। নিউ ইউজার বাটনে ক্লিক করলেই একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলবে, অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। সেখানে আপনার যা সামান্য ইনফরমেশন সেগুলো দিতে পারবেন, আর দিয়ে একটি
নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নতুন একটি অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে সেখানে। তারপর যে ইমেল আইডি দেবেন সেখানে কবিতা ক্লাবের তরফ থেকে একটি মেল যাবে আপনার কাছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করবেন এবং আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটার সাহায্যে আপনি হোম পেজে গিয়েই আবার লগ ইন করতে পারবেন। লগ ইনের অপশন ওখানে থাকে হোম পেজের ডান দিকেই। একবার লগ ইন করে ফেললে ব্যাস তারপর থেকে আপনি আমাদের কবিতা ক্লাবের মেম্বার। এর জন্য অন্য কোনো চার্জ নেই বা কিছুই নেই, সম্পূর্ণ নিখরচে আপনি পড়তে পারছেন, লিখতে পারছেন বা কমেন্ট করতে পারছেন। আর এ পর্যন্ত আমাদের বন্ধু তালিকা অনেকেই রয়েছেন কবিতা ক্লাবের এই ওয়েবসাইটে। সেই এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্সগুলো আমি হয়তো আপনার কাছে একটু পরে নিয়ে আসবো, যেটা বলার যে কি কি আপনারা করতে পারেন এখান থেকে বা কেনই একটা ওয়েবসাইটের ভাবনা আসলো সুরজিৎদার মাথায়। ফেসবুক পেজ তো চলছিল দিব্যি যেরকম চলার, কিন্তু এই কবিতাগুলোকে আর্কাইভ করার জন্য বা লেখাগুলোকে আর্কাইভ করার জন্য একটা কপিরাইট ফ্রি সাইট দরকার হয়, এরকম একটা ভাবনা আমাদের সবার মাথায় এসেছিল, সুরজিৎদার মাথায়। তো সেইখান থেকেই কবিতা ক্লাব ওয়েবসাইটের ভাবনা। এবং এখানে আপনারা গেলেই দেখতে পাবেন পোয়েম গ্যালারি এবং প্রোজ গ্যালারি, এই দুটো সেকশনে মেনলি আমাদের এই 2012 সাল থেকে যত লেখা সমস্ত ওখানে আর্কাইভড হয়ে আছে। আর লেখা পড়ার সময় যেভাবে আপনি ধরুন কোনো একজন বিশেষ লেখকের লেখা পড়তে আপনার ভালো লাগলো, তার লেখাগুলো আপনি পড়তে চাইছেন, কি করবেন? পেজের ডান দিকে একটা অপশন আছে, দেখবেন লেখক অনুযায়ী ওখানে সার্চ করার একটা অপশন থাকে, অ্যালফাবেটিক্যালি সাজানো আছে লেখকদের সবার নামগুলো। সেই তালিকার থেকে আপনি বেছে নেবেন, ক্লিক করবেন এবং প্রত্যেকের ওখান থেকে আপনি কবিতা বা লেখা সব পড়তে পারবেন। কবিতা, গদ্য, অনুগল্প সবই রয়েছে। এছাড়া রয়েছে হচ্ছে ফ্রেন্ডস এফএম আমাদের সঙ্গে রয়েছে, তাদের ওখানে আপনি কবিতা পাঠাতে পারছেন প্রত্যেক সপ্তাহে। আর যে রাজাদা সেখানে একটি সেরা কবিতা পড়েন প্রত্যেক সপ্তাহে। বইয়ের কথা তো শুনলেনই, ত্রিদার চুমকিদি রয়েছেন। তা আমি আবার পরে আসছি, আরও অনেক বন্ধু আমাদের মধ্যে রয়েছেন, তাদের কবিতা বা গল্পগুলো আপনারা শুনতে থাকুন। কেমন লাগবে জানাবেন আমাদের কবিতা ক্লাবের ফেসবুক পেজে, আর অবশ্যই ওয়েবসাইটে রেজিস্টার করবেন। ধন্যবাদ। একটি ঘোষণা, বন্ধু শুভদীপ বসু আপনি কি উপস্থিত হয়েছেন? শুভদীপ বসু, ধন্যবাদ। আবার শুনে নেব বন্ধুদের স্বরচিত কবিতা এবং গল্প। ডেকে নেব শুভজিৎ চট্টোপাধ্যায়কে। শুভজিৎ চট্টোপাধ্যায়, শুনে নেব একটি কবিতা। পরবর্তী শুনবো সুপম রায়ের কবিতা। সুপম দা, আপনি রেডি থাকবেন। নমস্কার, এখানে উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠকে আমার প্রণাম। শুরু করছি আমার রচিত একটি কবিতা। এখন যেহেতু বসন্তকাল, সেহেতু সব জায়গায় আপনার বসন্ত উৎসবের রাঙিনা, সেই মুহূর্তে কিছু কিছু স্থানে যেমন বসন্ত থমকে আছে, সেই সমস্ত জিনিস নিয়ে আমার এই কবিতাটি। আমি শুরু করছি। কবিতাটির নাম হলো এখনো বসন্ত নামেনি। এখনো বসন্ত নামেনি কলকাতার ফুটপাতে, এখনো শীতল হাওয়া ছুটে আসে ফাল্গুনের রাতে। বর্ষা এসে ভাসিয়ে দিতে চায় অনেক কিছুই, কিন্তু পারে কই। অন্ধকারে চোখ বাঁধা কিছু জীবন শুধু ছুটতে থাকে ছায়ার মতো। এখনো শব্দ জাগেনি মায়াবী জ্যোৎস্নাতে, এখনো রঙের ছোঁয়ায় কোকিলেরা গেয়ে ওঠেনি শাল বনেতে। এখনো ঝিলামের স্রোতে শুধু রক্তের ধারা বয়, এখনো লজ্জার শালীনতা সমাজের ঠুনকো বেড়াজালে আটকে পড়ে। তাই উলঙ্গ শিশুগুলোর চোখে উদ্গ্রীব কোনো ব্যাকুলতা নেই। কোনো মেঘলা সকালের দমকা হাওয়ায় ডুবন্ত তরিগুলো অদ্ভুত বিশ্বাসে ভাসতে থাকে। এখনো আগুন লাগেনি কৃষ্ণচূড়ার বুকে, এখনো এই রুগ্ন প্রভাতে বসন্ত থেমে কুয়াশার জালকে। নমস্কার। ধন্যবাদ। পরবর্তী কবিতা শোনার জন্য ডাকবো সুপম রয়কে। সুপম রয়। পরবর্তী পূর্বা মাইতি।
শুভ সন্ধ্যা। বরানগর বই কমিটিকে আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের জন্য। আর কবিতা ক্লাব আমার খুবই প্রিয়, এটা কবিতার জগৎ। আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক বছর ধরে লিখছি এই কবিতা ক্লাবের সঙ্গে, আগেও থাকবো। সামনে বিশিষ্ট দাদা দিদিরা আছে, তাদের সকলকে প্রণাম। আমার কবিতার নাম চিলেকোঠার ঘুম। যেন জঙ্গলি হাওয়ার মতো উৎকীর্ণ অদৃশ্য কিছু স্পর্শ করে গেল আজ। বসন্তের পাখি এসে আগাম শুভেচ্ছা দিয়ে যায়। আমার পকেট শূন্য হৃৎপিণ্ডের আধারে ক্রমাগত চিৎকার বাড়ে পরিবারের লোকগুলোর। ছাদের নিরালা প্রান্তের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি অনেকটা দূরে মেঘময় বালুচরে কাদা খোঁচা পা টিপি টিপি শিকারে নামছে। রাংতায় চোখ মুড়ে আদিবাসী ঘুম আমার জাকিয়ে বসেছে দিনের পর দিন। আমিও চাই এই ঘুম থাক সারা জীবন এমনই, ডাকবে না কেউ আর তেমনভাবে কোনো দিন। লেখার টেবিলে সাদা খাতা আর কলম পড়ে থাকবে দীর্ঘ প্রতীক্ষায়। বাইরে তুমুল ঝড় ওঠে, লোডশেডিং, অন্ধকারময় ঘর। আমি দেখি তুমি আমার বুকের বাপাশে বসে ল্যাম্পের অল্প আলোতে আমারই জন্য আগামী শীতের সোয়েটার বুনছো। আর তোমার পশমের বল আমার বুকের উপর থেকে গড়িয়ে পড়ছে মাটিতে। ধন্যবাদ। ধন্যবাদ শুভম দা। পরবর্তী কবিতা শুনে নেব পূর্বাদির কণ্ঠে, পূর্বা মাইতি। বলছি কবিতা ক্লাবের অফিসিয়াল ফোন নাম্বার কি আগেরটাই রয়েছে না চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয়েছিল, সেটাই বলছি। কোনটা রয়েছে? পোস্টারে যেটা রয়েছে আমাদের সেভ। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমার প্রণামটা সেরে নেব সাহিত্যিক, ছোটবেলা থেকে যাকে সবচেয়ে বেশি ভয় পেতাম, অনেক কিছু লেখা বোঝা না বোঝার বাইরে যিনি রয়েছেন, আবার প্রণাম জানিয়ে তার সামনে যে কবিতা পড়তে পারবো। ছোটবেলার পড়ায় যেমনি ভয় পেতাম তেমনি ভয়ে ভয়ে একটি কবিতা পড়তে এসেছি, কিন্তু জানতাম না যে উনি এসে বসে থাকবেন। তো সেই গুরু মহাশয় আমার মনের মণিকোঠায় রয়েছেন, তাকে আমার প্রণাম। আর প্রণাম সুরজিৎ দা, ত্রিদীপ দা, চুমকিদি এবং সমবেত গুণীজন, লেখক, কবি, সাহিত্যিক এবং আমার কবিতা ক্লাবের বন্ধুরা। কবিতার নাম অস্তিত্ব। সে এক কবিতা আছে না, লেখায় না, ভাবনায়, অনবরত জ্যোৎস্না হয়ে চিবুকবে গড়ায়। আর সে এক গল্প, চরিত্রের হাত ধরাধরি করে শীতের সন্ধ্যা পুড়িয়ে বাউলা গান শুনে। আমরা না আছি গল্পে, না আছি কবিতায়, দুই সমান্তরালে দুজন হাঁটছি। তোর ইচ্ছে হলে একসাথে হাঁটবো। আমি চেষ্টা করছি তোর হাত হাতে আনতে, আমি চেষ্টা করছি পায়ে পায়ে আমার হাতটা নেবি। এতটাই ভারী হবে, এত কি সমস্যা? তবে না বেঁধে ছাইয়ের মতো আমার পড়ে যাওয়া দেখতে পারবি। কখনো মনে হয় শান্ত নদীর মতো তোর ঘরের পাশে ঘর বাঁধি, যে নিজ দেহ ভার একলাই বয়। শুধু তার বুকে মাঝে মাঝে আরও কার যেন ছায়া ভেসে ওঠে। তোর স্বপ্নে আমি ভাসলে স্বপ্ন দেখা ছেড়ে দিবি? আমি তো না। নমস্কার। ধন্যবাদ পূর্বাদি। পরবর্তী বন্ধু শুভদীপ বসু। শুভদীপ বসুর কণ্ঠে শুনে নেব একটি গল্প। নমস্কার, আমি ন্যাশনাল স্যাম্পল সার্ভেতে চাকরি করি। এবার মনে হচ্ছে সোশিও ইকোনমিক সার্ভে নিয়ে বললেই ভালো হতো, কারণ সঞ্জীব কাকু চলে আসবেন আমি ভাবতে পারিনি। এবারে সঞ্জীব কাকুর সামনে ছোট গল্প বলা। আমার ছোট গল্পটার
শিরোনাম হচ্ছে ট্যাক্সি ড্রাইভার। আমার স্ত্রী অম্বিকার ফোন পেয়ে অফিসের নিচের রাস্তায় নেমে এলাম। ওর সাথে এইভাবেই প্ল্যান করা ছিল। অম্বিকা আমাকে দেখতে পেয়েই হাত দেখিয়ে একটা ট্যাক্সি দাঁড় করালো এবং সে ট্যাক্সি ডানলপ যেতে রাজিও হলো। রাত 9টায় বেন্টিং স্ট্রিট থেকে ডানলপ যাওয়ার জন্য এক কথায় ট্যাক্সি পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। সেই একই পথে শেয়ারে যাবে, তবু ট্যাক্সি মিটারে যাবে না। হিসেব করে দেখেছি, ড্রাইভার ছাড়া সামনে 2 জন আর পিছনের 3 জনের টাকা আর মিটারে যে টাকা ওঠে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে না। তবু ট্যাক্সি হয় যাবে না, নয়তো শেয়ারে যাবে। কি জানি, হয়তো ট্যাক্সি ড্রাইভারদের ভয় ভয় করে। ঠাসাঠাসি করে 5 জন থাকলে হয়তো মনে একটা ভরসা পাওয়া যায়। আজ সারাদিনই অফিসে খুব কাজের চাপ ছিল। অম্বিকাও ওর অনেকগুলো কাজ ছেড়ে এসেছে। দুজনেই ক্লান্ত। বাসে আর না ঠেকতে ঠেকতে যেতে ইচ্ছে করছিল না। ট্যাক্সিতে উঠে একটা সিগারেট ধরালাম। ঠিক তখনই ট্যাক্সি ড্রাইভার বলে উঠলেন, দেখুন, ট্যাক্সির মধ্যে সিগারেট খাবেন না, আপনাদের পরের প্যাসেঞ্জারের হয়তো সিগারেটের গন্ধ সহ্য হয় না। কথাটা শুনে বুকের মধ্যে ধক করে উঠল। পরিবেশ সচেতন ট্যাক্সি ড্রাইভার বলে নয়, এ তো গতকালের ট্যাক্সি ড্রাইভার। গতকাল অন্তত ঘন্টা দেড়েক এই ট্যাক্সিতেই কাটিয়েছি। ড্রাইভারের সিটের পিছনের নম্বরটায় চোখ পড়তেই চমকে উঠলাম। গতকাল তৃণার সঙ্গে জোকা থেকে সল্টলেক ফেরার সময় অনেকবার চোখে পড়েছিল নম্বরটা। রাস্তার অবস্থা, ট্রাফিক জ্যাম, অর্ধসমাপ্ত মেট্রো, ট্যাক্সির ভাড়ার প্রিন্ট আউট দেয়া না দেয়া, এইসব নিয়েই ড্রাইভারের সাথে কাল অনেক গল্প হয়েছিল। তৃণার সাথে আমার গতকালের কথোপকথনও তো ইনি প্রায় সবই শুনেছিলেন। হঠাৎ ছিটিয়ে গেলাম। এখন যদি গতকালের ট্যাক্সি ভ্রমণ প্রসঙ্গ ওঠে আর এই ট্যাক্সি ড্রাইভার অম্বিকাকে সমস্ত বলে দেন, আবার ভাবছি এভাবে বলা যায় নাকি? এ কি ক্লাসরুম নাকি যে টিচার ঢোকা মাত্র নালিশ শুরু হলো? অম্বিকা কি যেন একটা বলছে, আর আমি পাশে না ভূতগ্রস্তের মতো বসে আছি, এক রাস আতঙ্ক মনের মধ্যে। তৃণার সঙ্গে সম্পর্কের কোনো পরিণতি নেই, তবু সেই সম্পর্ককে কেন যে মিছিমিছি টেনে নিয়ে চলেছি, এও এক সর্বনাশা নেশা। শেষে গিয়ে দেখা যায় এক কাঁড়ি সময় নষ্ট ছাড়া আর কিছুই হয়নি। অবশ্য ডানলপ পৌঁছে ট্যাক্সি থেকে নেমে এই কথাগুলি আমার মনে থাকলে হয়। নমস্কার। ধন্যবাদ দাদা। পরবর্তী কবিতা শুনে নেব রবীন বসুর কণ্ঠে। মঞ্চে আসছেন রবীন বসু। প্রথমেই আমি মঞ্চের সামনে উপবিষ্ট রসরাজ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা প্রণাম জানাই। আরও 2 বিশিষ্ট আমার প্রিয় সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায় মহাশয়কেও শ্রদ্ধা ও সম্মান। সুগায়িকা ও কবিতা ক্লাবের প্রাণপুরুষ সুরজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কেও সম্মান। এছাড়াও সমস্ত বিশিষ্ট জন এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সম্মান। কে যেন তুলছে ঘাই, কে যেন ডুবছে জলে, গভীরতা মেপে নিয়ে ওলনদড়ি সাঁতারে ভাসছে দেখি সমুজ্জ্বল চিত। ও ভাসানে স্রোত আছে, বিকল্প নির্মাণ, প্রতি হাত খর্ব হয়, প্রতিটা প্রণামে অস্থির। যত শ্রদ্ধা ঝরে পড়ে তারও অধিক ঘৃণা, সন্ত্রাস কবলিত আমাদের ট্রমা। দেশ এই, মাটি এই ভাগাভাগি হয়, কে বড় দেশপ্রেমিক আজ বলা দায়। বিড়ম্বনা চেয়ে দেখে প্রাত্যহিক গমনাগমন, বুকের গভীর শুধু ধরায় সমন। গ্রেপ্তারে কম্পন জাগে, কেঁপে ওঠে মাটি, রিক্টার স্কেলে তাই দেশপ্রেম মাপি। মাপামাপি হয়ে গেলে ব্যস্ততায় হাঁটা, ও ভাই একটু দাঁড়া, গলায় ফুটেছে এক কাঁটা। নমস্কার। ধন্যবাদ। পরবর্তী কবিতা শুনব শ্রীকণা সরকারের কণ্ঠে। শ্রীকণা সরকার। নমস্কার। প্রথমেই বলি, আজ সত্যি আমি ভাবতে পারিনি যে এরকম মঞ্চে আমি দাঁড়িয়ে পাঠ করব, যেখানে সামনে উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায়। তাকে
আমার প্রণাম জানাই সুরজিৎ দা, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, চুমকিদি, কমলিনীদি এবং আজ উপস্থিত আছেন আমার মা, তাকেও আমার প্রণাম জানাই। কবিতা পড়ছি বসন্ত, তো বসন্তের কবিতা তো একটা বলতেই হয়। কবিতা বসন্ত দিনে। পাতা ঝরা দিন ফুরিয়ে গিয়েছে কাল, বসন্ত দিন আর আসতেই পারো তুমি। বছর ঘুরে যখন প্রেম ও মরশুমি, ফাল্গুনে সব ট্রেন বোলপুরগামী। নেশা ধরা ভোর, ক্লান্ত বিকেল, চায়ের কাপে হঠাৎ সন্ধে নামে। চাইলেই খুব হারিয়ে যেতে পারো যে পথ গেছে রাঙামাটির গ্রামে। আমার শহরে শীত নামলো কবে, বোঝার আগেই মিলিয়ে গেছে সেও। আজ বসন্তে ফিরে যেতেই পারো, আমার জন্য ঠিকানা রেখে যেও। যে রাস্তাটা ভুবনডাঙ্গার মাঠ, হঠাৎ করে বাদিক ঘুরে গেছে, না পেলে যেন ওখানেই শুধু আমার কোনো গল্প লেখা আছে। নমস্কার। ধন্যবাদ। এবার গল্প শুনবো সমীর প্রামাণিকের কণ্ঠে। মঞ্চে আসছেন সমীর প্রামাণিক। পরবর্তী বন্ধুদের নামগুলো বলে রাখি, সুজিত মান্না এবং অলিভা দে দেব তৈরি থাকবেন। নমস্কার। নমস্কার। কবিতা ক্লাবের কাছে শুধু কৃতজ্ঞতা জানালে ভুল হবে। এই ঋণটা বোধহয় সারা জীবনে আমি ভুলতে পারবো না। আমার শব্দের ঈশ্বর যিনি সঞ্জীব চট্টোপাধ্যায়, তার কাছে দুটো কথা বলতে পারবো এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমার গল্প অশোক লেল্যান্ড। রোগীদের দলবদ্ধ আক্রমণের সামনে নিজের শরীরটাই যদি বিশ্বাসঘাতকতা করে, তবে লড়াইয়ের ময়দানে একা ওষুধ আর কতক্ষণ। ফলত যা হবার তাই হলো। বলাইদাকে বাঁচানো গেল না শেষ পর্যন্ত। বলাইদা আমার রক্তের সম্পর্কের কেউ নন, তবে সম্পর্ক কবে আর রক্তের বাঁধনে আটকে থেকেছে সে যাই হোক। দাদার শেষ ইচ্ছে ছিল গ্রামের বাড়ি গোড়েরহাট, যেখানে তার শৈশব থেকে কৈশোর ডালপালা মেলে বড় হয়েছিল একটু একটু করে, যেখানে আজ থেকে 40 বছর আগে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। সেই মাটিতেই মায়ের পাশে তারও শেষ সবটুকুর দাহ হয় যেন। ইচ্ছেরা বড় অদ্ভুত না? মৃত্যুর পরেও মরে না তারা। তাই শহরের ভরকেন্দ্র টালিগঞ্জ থেকে আমাদের যেতে হয়েছিল প্রায় 70 কিলোমিটার পথ উজিয়ে এক অজ পাড়া গায়ে। তবে এই ইচ্ছেটুকুর মূল্য দিতে গিয়ে আমাদের যে কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সে কথা আর নাই বা বললাম। বড় মজার মানুষ ছিলেন দাদা। অতি সাধারণ কথা এমন সহজ সাবলীলভাবে বলতেন যে না হেসে কেউ থাকতেই পারতো না। সেদিনের কথাটা আজও মনে বড় বাজে। আড্ডার ফাঁকে বলেছিলেন ইংরেজিতে ট্রান্সলেট করতে। অশোক মাটিতে লুটিয়ে পড়ল। আমরা আমতামতা করে এক এক রকমের উত্তর দিচ্ছিলাম। দাদা হেসে উত্তর দিলেন, অশোক লেল্যান্ড। তোরা এত কঠিন করে ভাবিস কেন? জীবন এত জটিল নয় রে, খোলা পাতার মতো সহজ সরল। মনে দাগ কেটে আছে কথাটা এতদিন পরেও। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে বার্ধক্য, এ এক অনন্ত জীবন পথ। ইচ্ছেরা ধোঁয়া হয়ে উড়ে চলেছে গোড়েরহাটের আকাশে বাতাসে। জানি না শেষ পর্যন্ত দেখা হলো কিনা মায়ের সঙ্গে ছেলের। শুধু থেকে থেকে ঝাপসা হয়ে আসছে চোখ, মন থেকে মুছতে পারছি না কিছুতেই সাহিত্য দাদার অশোক লেল্যান্ড ছবিটা। এবার শুনে নেব কবিতায়া। বন্ধুর নাম সুজিত মান্না। নমস্কার। কবিতার নাম একটি চাবুকের মৃত্যু। পৃথিবীটা ঠিক রোদকুরনি মেয়েটির মতো। ঝুড়ি ভরে ওঠে, গোলদিঘি চোখ চায় আরও নতুন দানা শস্য। কতবার নিজেকে বলেছি পৃথিবীর বয়স বাড়তে বাড়তে সুখের প্রতি মোহ কমিয়ে আনো। শীতল ঘাসেদের ভ্রুতে হাঁটা চিহ্ন রেখে যায় পৃথিবী নামক মেয়ে। না চাইলেও তর্জনী বেঁকে যায়, বিন্দু বিন্দু হাসি বড় হয়ে একদিন ফুলস্কেপ কাগজ ধরিয়ে দেয় হাতে। নির্দেশ দেয়, লিখে ফেলো এই পৃথিবী কতটা অবাধ্য হতে শিখিয়েছে।
লিখে ফেলো পাশের মানুষগুলো ঘুমিয়ে থাকাকালীন সেই সব ঘোড়া কান্নার কারণ। আমি কিন্তু পৃথিবীকে একবারও দোষ দেব না। তারা জানে না তাদের সন্তান অবুঝ, পালিয়ে বেড়ানো হরিণ। দূর থেকে একদিন নিরুত্তর থেকে যাব। অবহেলা, তুমি কতটা ভালোবাসো আমায় দেখতে চাই। নমস্কার। কবিতার পর এবার গল্পের পালা। গল্প শুনবো অলিভা দে দেবের কণ্ঠে। মঞ্চে আসছে অলিভা দে দেব। নমস্কার। উপস্থিত সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি একটি আমার লেখা অনু গল্প পড়ব। যদিও খুবই অনু গল্পটা। আমরা কদিন আগে বিশ্ব নারী দিবস পালন করে এসেছি। যদিও একটা দিনকে দিয়ে বিশ্ব নারী দিবস পালন করাটা ঠিক কিনা জানি না, তবে মাঝে মাঝে কিন্তু ভালো লাগে। আমাদের জন্মদিন হোক বা কোনো বিশেষ দিনে যখন আমরা সারা বছর গিফট পাওয়ার পরেও বিশেষ দিনটাতে যখন গিফট পাই তখন ভালো লাগে। তবে আবার কোথাও মনে হয় ওই একটা বিশেষ দিনে নারীকে সম্মান জানাতে হবে। আমাদের বাড়ির ছেলেগুলোকে শেখাবো আমরা, আমার ছেলেটাকে আমি শেখাবো, প্রথম থেকেই শেখাবো তুমি নারীকে কিভাবে সম্মান করবে। নারীরা নারীর মতন, পুরুষরা পুরুষের মতন। আমরা সমান অধিকার করে চেঁচাই, কিন্তু আমরা শারীরিকভাবে, গঠনগতভাবে কোথাও নারীরা আলাদা পুরুষের থেকে। হ্যাঁ, আমাদের কিছু তো স্বাধীনতা, যেমন আগে অনেক কিছু ছিল না, এখন অনেক পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আমি তো মেয়ে, আমার লেখার মধ্যে একটা মেয়ের লেখায় একটা মেয়ের মতন ছাপ থাকে, ছেলের লেখা একটা ছেলের মতন ছাপ থাকবে, এটা স্বাভাবিক। তো সেই রকম এই নারী দিবস উপলক্ষেই বলুন বা যে কারণেই বলুন, মেয়েদের নিয়ে আমার একটা গল্প লেখা, ভার্জিনিটি। বিয়ের 6 মাসের মাথায় মিউচুয়াল ডিভোর্সের পর ঠিক 2 বছর 2 মাস 12 দিন পর পবিত্র যাচ্ছে তার বিয়ের জন্য বাড়ি থেকে দেখা প্রথম মেয়ে পেখমের সাথে দেখা করতে, যাকে প্রথম দেখার একান্ত আলাপচারিতায় রিজেক্ট করেছিল পবিত্র। সেদিন কোনো রকম সতীত্বের দাবি না করে আগত সম্পর্কের কাছে সৎ থাকতে চেয়ে পেখম অকপটে পবিত্রকে জানিয়েছিল সে ভার্জিন নয়। সংস্কারী সমাজের আকাশে ভেসে বেড়ানো ঘন কালো ভার্জিনিটির মেঘ থেকে ঝরে পড়া সেদিনে সেই এক পশলা সততার দৃষ্টিভঙ্গির বৃষ্টিতে ধৌত হয়ে পেখম আজ পবিত্র পেখম। ভার্জিনিটি আসলে শরীরে নয়, মনেতে রয়। পবিত্র আজ জানে, আর তাই সে যাচ্ছে তার পেখমের সাথে দেখা করতে। নমস্কার। ধন্যবাদ সুন্দর একটি গল্প পাঠের জন্য। আমাদের কবিতা ক্লাবের অনুষ্ঠানের এই পর্বে আমরা নিবেদন করতে চলেছি একটি বৃন্দ কবিতা। কবিতা ক্লাবের অনুষ্ঠান যখন প্রায় সবসময় আমাদের রবীন্দ্রনাথ থেকে ছাড়া তো কিছু কোনো সময় হয় না, তো এবার আমরা তার শরণাপন্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে ছেলেটা কবিতা একসঙ্গে আবৃত্তি করে উপস্থাপন করতে আসছেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি কাকলি ভট্টাচার্য, নন্দিনী দি, পূর্ণপ্রভাদি এবং বিভূতি দাস ডাকে। শুরু হচ্ছে ছেলেটা। তুমি বসো।
হ্যালো, হ্যালো 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 টেস্টিং হ্যালো 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 হ্যালো, 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 হ্যালো 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 হ্যালো। পরিবেশন করছি রবীন্দ্রনাথের ছেলেটা। ছেলেটার বয়স হবে বছর 10, পরের ঘরে মানুষ। যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে, মালির যত্ন নেই, আছে আলোক, বাতাস, বৃষ্টি, পোকামাকড়, ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে, বুনো বিষ ফল খেয়ে ওর ভিড়মি লাগে। হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে, মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড় কাক বসেছে বইচি গাছে ডালে। আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাঁকুই দিয়ে আঁচড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল, সাপের চিকন দেহের মতো। কি আছে দেখি না, সব তাতে এই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে, তখন সে নিঃসার। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে। আধার হয়ে আসে, যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে। জ্ঞান যায় মিলিয়ে, ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে। ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বক্সিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাদর? কেন লজ্জা? বক্সিদের ঘোড়া ছেলে তোর ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পারে, ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় তোলে। লজ্জা করে না? একদিন পাকরাশিদের মেজ ছেলে একটা কাজ পরানো চোঙ নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে। দেখলো নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বলল, দে না ভাই আমাকে, তোকে দেবো আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছড়াবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি। দিল না ওকে। কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, তবু দেখতে চায় কি আছে ভেতরে। খোদন দাদা কাল
কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিল না? যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। কোলা ব্যাং তুলে ধরে খপ করে। বাগানে আছে খোঁটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা পোষায়। পোকামাকড় দেয় খেতে। গুবরে পোকা কাগজের বাক্স এনে রাখে। খেতে দেয় গোবরের গুঁটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবিড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে। ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়। দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবেরই মতো, ব্যবহারটাও। অন্ন জুটত না সব সময়, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া। আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে। তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মরণান্তিক দুঃখেও কোনো দিন জল বেরোয়নি যে ছেলের চোখে। দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। মুখে অন্ন জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে করম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের। তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানি কলের বাঁশি। গৃহস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে। কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মারা গেছে 7 বছর হলো। বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কুলো, নাকটা ওই রকম চ্যাপটা। ছেলেটার নতুন নতুন দৌরাত্রি এই গয়লানি মাসির পরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয় তার এই বিবিধ রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল। শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললাম, সে ত্রুটি আমারই। থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটাকে পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। নমস্কার।